দখলে বিলীন হতে বসেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ধোলাই খাল। সামান্য বৃষ্টিতেই হয় জলাবদ্ধতা। করোনা আক্রান্ত ডায়াবেটিক রোগীর জটিলতা ও মৃত্যুহার বেশি, আইসিইউতে থাকা রোগীর উপর গবেষণা। করোনা টিকা প্রয়োগের প্রস্তুতিতে সরকার, এরই মধ্যেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৪২,০০০ কর্মীকে। ব্রডব্যান্ড সংকট, ডিজিটাল দেশের পথে বড় বাধা, কম দামে দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিতের তাগিদ। সাজেক ভ্যালিতে অপরিকল্পিত হোটেল রিসোর্ট, নষ্ট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। আমি আতিফান জুমান। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ, চলে যাচ্ছি পুরো খবরে। অবৈধ দখলের কবলে প্রায় বিলীন হতে বসেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ধোলাই খাল। খালের উপরে নির্মিত সড়কটির নিচে পানি নিষ্কাশন ব্যবস্থা রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। অবৈধ দখলে থাকা জায়গাগুলো মুক্ত করে পুরান ঢাকার জলাবদ্ধতা নিরসনে শিগগিরই ধোলাই খাল উদ্ধারের কাজ শুরু হবে বলে জানিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। ব্রিটিশ লাইব্রেরির ওয়েবসাইটে পাওয়া ১৮৭০ সালের ধোলাইখালের চিত্র এটি। ফরাজগঞ্জ ও গ্যান্ডারিয়াকে বিভক্ত করা এ খালটি বাবুবাজার থেকে জিন্দাবাহার, গোয়ালনগর, নবাবপুর, নারিন্দা ও লোহারপুল হয়ে মিশেছিল বুড়িগঙ্গায়। কালের পরিক্রমায় এটি হারিয়েছে নান্দনিক রূপ। খালের বেশিরভাগ স্থানেই নির্মিত হয়েছে সড়ক। যেটুকু অবশিষ্ট আছে তা পুরান ঢাকার লোহারপুল থেকে ফরাজগঞ্জ স্লুইস গেট হয়ে মিশেছে বুড়িগঙ্গায়। কাগজপত্রে প্রায় ১০০ ফুটের বেশি প্রশস্ত ধোলাই খাল বাস্তবে টিকে আছে মাত্র ২৫ থেকে ৩০ ফুট। অবৈধভাবে গড়ে উঠেছে দোকানপাট ও বাড়িঘর। খুবই সংকীর্ণ হয়ে গেছে। এটা খালটা বড় ছিল, দুপাশে অবৈধভাবে বাড়িঘর তুলছে, অবৈধভাবে জায়গা দখল করে নিয়ে আসছে। এখন যদি সরকার বলে আমার ছাইরা দিতে, তাহলে আমি ছাইরা দেবো। আর সরকার যখন নিচ্ছে না, তখন আমি ওখানে দখলে আসছি। এলাকাবাসীর প্রতিনিয়ত ময়লা ফেলার কারণে খালের পানির প্রবাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানীয় হয়ে উঠেছে নোংরা ও দুর্গন্ধময়। ফলে মশার অভয়ারণ্যে পরিণত হয়েছে এলাকাটি। কে ফেলে দিয়েছে? আমি না একজন ফেলে তো বলা অবশ্য বলায়। আমার যদি সচেতন না হই, ঢাকা সিটি কর্পোরেশন কেন কেউ পারবে না এটা রক্ষা করতে। আমরা চাই যে খালটার এটা পানিটা স্বচ্ছ হোক, পরিষ্কার হোক, আমাদের পরিবেশটা সুন্দর হোক। স্থানীয় কাউন্সিলর জানালেন, খালটিকে নান্দনিক রূপ দিতে দ্রুতই অবৈধ দখল উচ্ছেদ করা হবে। এখন কিন্তু অবৈধ দখল ছেড়ে দিতে হবে। এটাই এই নগরে বসবাস যারা করেন তারা নিজের সীমানার মধ্যে থাকবেন, সীমানার বাইরে দখল করে নিজের ব্যবসা বাণিজ্য বাড়িঘর করে রাখবেন, সেটা তো হতে পারে না। নাগরিকের অসুবিধা করে আপনি তো, সুতরাং দখল উচ্ছেদ হবে। ধোলাইখালের উপর নির্মিত রাস্তার তলদেশের নিষ্কাশন ব্যবস্থা রক্ষণাবেক্ষণের অভাবে কার্যত অকেজো হয়ে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। শিগগিরই ধোলাইখাল সংস্কারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। জলাবদ্ধতার জন্য যে আমরা শুধুমাত্র ৩টা খাল আর 2টা কালভার্ট ধরেছি, এটাতেই কিন্তু আমরা এই সময়সীমাটা মধ্যে আমরা সম্পন্ন করার চেষ্টা করবো এবং একটা সহনশীল পর্যায়ে আনবো। এবং তৎপরবর্তীতে এই ব্যাপারে একটা নির্দেশনা আসবে, অদূর ভবিষ্যতেই আসবে। বক্স কালভার্টের মাধ্যমে পুরান ঢাকার বেশ কয়েকটি এলাকার ড্রেন সংযুক্ত হয়। ধোলাইখাল ভরে উঠেছে সোয়ারেজ সহ নানা বর্জ্যে। দূষণ কমাতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান এলাকাবাসীর। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডায়াবেটিক রোগীরা করোনা আক্রান্ত হলে জটিলতা ও মৃত্যুহার বেশি। এর মধ্যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও ইনসুলিন নেওয়া রোগীর অবস্থা গুরুতর হয়। চট্টগ্রামের 2টি হাসপাতালের আইসিইউতে ভর্তি রোগী নিয়ে 10 গবেষকের পর্যবেক্ষণে উঠে এসেছে এই তথ্য। ঢাকার পরেই সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ও মৃত্যু চট্টগ্রামে। গেল বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি 168 করোনা রোগীর উপর গবেষণায় দেখা যায় 52.4% ছিলেন ডায়াবেটিসে আক্রান্ত। বেশিরভাগের বয়স 51 বছরের বেশি এবং 84% পুরুষ। এদের 71 ভাগই শহরের বাসিন্দা। করোনায় আক্রান্ত ডায়াবেটিস রোগীদের মধ্যে 53.4% উচ্চ রক্তচাপ ছিল। এছাড়া 17% হৃদরোগে, 7.9% শ্বাসকষ্টে এবং 3.4% রোগী ভুগছিলেন কিডনি সমস্যায়। আমরা যেটা দেখেছি যে ডায়াবেটিকের সাথে যদি হাইপারটেনশন অথবা হার্ট ডিজিজ অথবা অ্যাজমা এবং কিছু কিছু ক্ষেত্রে কিডনির সমস্যা থাকে, সেক্ষেত্রে মৃত্যু ঝুঁকিটা তুলনামূলকভাবে একটু বেশি। বয়স অনুপাতে যদি ধরেন তাহলে 50 থেকে 70 ইয়ার্সের যে পেশেন্টগুলো আছে ওইসব পেশেন্টই বেশি ভর্তি হয়েছে এবং ওইসব পেশেন্টেরই মৃত্যুর হারটা সবচেয়ে বেশি ছিল। আইসিইউতে ভর্তি ডায়াবেটিস রোগীদের মৃত্যুহারও বেশি। ডায়াবেটিস নেই এমন রোগীদের মধ্যে মৃত্যুহার 52.5% হলেও ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে তা 60.2%। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে আক্রান্ত ও ইনসুলিন নিতে হয় এমন রোগীদের ঝুঁকিও সবচেয়ে বেশি। একজন ডায়াবেটিক পেশেন্টের আনকন্ট্রোল ডায়াবেটিস এমনিতেই কিন্তু পেশেন্ট রক্তনালী জমাট বাঁধার একটা প্রবণতা থাকে। সেই সাথে যদি সে কোভিডে আক্রান্ত হয় তাহলে তার এই জমাট বাঁধার প্রবণতা আরো অনেক বেশি গুণে বেড়ে যায়। সেজন্য একজন ডায়াবেটিক পেশেন্ট করোনায় আক্রান্ত হলে তার ঝুঁকিটা বেশি থাকে। কোভিডে আক্রান্ত হলে যদি ডায়াবেটিস বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটাকেও অ্যাডজাস্ট করে নিতে হবে ওই অতিরিক্ত ব্লাড সুগার বেড়ে যাওয়ারটাকে কন্ট্রোল করার জন্য। 4 মাসে আইসিইউতে ভর্তি ওই 168 রোগীর মধ্যে 159 জনকে অক্সিজেন দিতে হয়েছে। তাদের চিকিৎসায় অ্যান্টিভাইরাল ড্রাগে ভালো ফল মিলেছে বলে গবেষণায় উঠে এসেছে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 26 জানুয়ারির মধ্যে আসছে করোনা টিকার প্রথম ডোজ। সাংবাদিক, সেনা, পুলিশ ও পরিবহন শ্রমিক সহ ডাক্তার, নার্স, টেকনোলজিস্টের মতো প্রথম সারির করোনা যোদ্ধারা আগে টিকা পাবেন। 18 বছরের কম বয়সী ও যারা শারীরিকভাবে খুবই অসুস্থ তাদের এই মুহূর্তে টিকা দেওয়া হবে না। বৃহস্পতিবার এক জরুরি সভা শেষে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের নেতৃত্বে 2টি আলাদা তদারকি সেল গঠন করা হয়েছে। সারা দেশে সুষ্ঠুভাবে করোনা ভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা নিয়ে সচিবালয়ে বসে প্রস্তুতি সভা। প্রায় 3 ঘন্টা বৈঠক শেষে ব্রিফ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, করোনা টিকা দেওয়ার জন্য 6 জন করে 7,000 টিমের 42,000 কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রতিটি টিম প্রতিদিন 100 থেকে 150 মানুষের দেহে টিকা প্রয়োগ করতে পারবে। প্রতি জেলায় 7 লাখের অধিক এবং প্রতিটি উপজেলায় 2 লক্ষাধিক ভ্যাকসিন রাখার সক্ষমতা আছে। 7,000-এর অধিক টিম তৈরি করা হয়েছে। প্রত্যেকটি টিমে 6 জন করে থাকবেন যারা এই ভ্যাকসিনটি প্রয়োগ করতে পারবেন। এবং আমরা এটা হিসাব নিয়েছি যে প্রত্যেক দিন একটা টিম 100 থেকে 150 লোকরে ভ্যাকসিন দিতে পারবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভ্যাক্সের টিকা পেলে প্রায় 5 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া যাবে। এছাড়া কোভ্যাক্স থেকে ফাইজার কোম্পানির 8 লাখ ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। এতে 4 লাখ মানুষ ভ্যাকসিন পাবে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, বেসরকারি খাতে ভ্যাকসিন আনতে নীতিমালা তৈরি হচ্ছে। এতে আমদানি প্রক্রিয়া, মূল্য, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সহ সবকিছু ঠিক করে দেওয়া হবে। প্রাইভেট সেক্টরও ভ্যাকসিন দিতে পারবে, এনে দিতে পারবে। সেই বিষয়ে একটি নীতিমালা তৈরি হচ্ছে এবং সেই নীতিমালার মধ্যে সব কিছু থাকবে যে তারা কিভাবে দিবে, কিভাবে হিসাব রাখবে এবং কি দামে দিবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ভালো করায় বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি দেওয়া হয়েছে। এতে করোনা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সক্ষমতার কথা তুলে ধরে প্রশংসা করা হয়েছে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা শনাক্তের হার নেমেছে 5-এর নিচে। করোনায় মারা গেছে আরও 16 জন, এর মধ্যে পুরুষ 11 জন এবং নারী 5 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 7,849 জনের। সারা দেশে 199টি ল্যাবে 24 ঘন্টায় 16,608 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 813 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 4.9%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,25,723 জনে। সুস্থ হয়েছে আরও 883 জন। এ নিয়ে মোট সুস্থ 4,70,405 জন।
সরকারি ভাতা ঠিকমতো গ্রহীতার হাতে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা ও উপবৃত্তি বিতরণ নিয়ে এক অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি। এ সময় ভাতা বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। নতুনভাবে সাজাতে চেয়েছিলেন। এখন থেকে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি পাঠানো হবে মোবাইলের মাধ্যমে। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মধ্যস্থতাকারী নয়, সরাসরি গ্রহীতা যেন সেবা পান সে বিষয়ে খেয়াল রাখতে হবে। তবে ভাতা গ্রহণকারীরা যেন শুধু ভাতার উপর নির্ভরশীল না হয়ে কাজ করতে পারে সে বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। ভাতার উপর শুধু নির্ভরশীল হোক সেটা আমরা চাই না। ভাতা পাবে, কিন্তু যার কর্মক্ষমতা আছে সে নিজে কিছু কাজও করবে। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে এর মাধ্যমে আমাদের দেশের মানুষ যেন কেউ একেবারে নিজেকে অপান্ত মনে না করে। সবার মধ্যে সবারই যে একটা অধিকার আছে, রাষ্ট্রের একটা প্রত্যেকের প্রতি রাষ্ট্রের যে একটা কর্তব্য আছে, সেটাই আমরা করতে চাই। দরিদ্রদের প্রশিক্ষণ দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গৃহহীনদের ঘর করে দেয়া হচ্ছে। এ কাজে বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান। শুধু সরকার একা না, যারা যেখানে আছেন তাদেরও নিজ নিজ কিছু দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেকে আপনার যার যার এলাকা, সে এলাকার আশেপাশে দেখেন না কোন মানুষটা দরিদ্র আছে, কোন মানুষটা গৃহহারা, কোন মানুষটা কষ্টে আছে। খবর পেলে অবশ্যই তাদের জন্য আমি ঘর করে দেব, তাদের বাসস্থানের ব্যবস্থা করে দেব, আর যাদের সামর্থ্য আছে আপনারা নিজেরাও করে দেবেন। শেখ হাসিনা বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকীতে ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কেউ ঘর ছাড়া থাকবে না, কারো ঘর অন্ধকার থাকবে না। এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে সরকার। এছাড়া বিশেষ এই ক্ষণে দেশে 1 কোটির বেশি গাছ লাগানোরও কাজ চলছে। কার্যক্রমের শুরুতে পরে প্রধানমন্ত্রী ঢাকা, চাঁদপুর, পিরোজপুর, লালমনিরহাট ও নেত্রকোনা জেলা থেকে ভিডিও কনফারেন্সে সুবিধাভোগীদের সাথে কথা বলেন। টাকা পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাই। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পিকে হালদারের দুর্নীতি সংশ্লিষ্ট 62 ব্যক্তিকে চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এরই মধ্যে তাদের 1057 কোটি টাকা জব্দও করেছে সংস্থাটি। এদিকে বৃহস্পতিবার পিকে হালদার সংশ্লিষ্টতায় আরও 4 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। দুদকের অনুসন্ধানে পিকে হালদারের অর্থ আত্মসাতের ঘটনায় 62 জনের সংশ্লিষ্টতা পেয়েছে, যাদের মধ্যে রয়েছে পিকের আত্মীয় ও সহকর্মী, যাদের প্রায় 30টি ব্যাংক হিসেব জব্দ করা হয়েছে। 62 জন ব্যক্তির সাথে লিঙ্কের সূত্র পাওয়া যায় এবং তাতে এই পর্যন্ত আমরা 1057 কোটি 80 লক্ষ টাকা ফ্রিজ করেছি। এদিকে বৃহস্পতিবার পিপলস লিজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক সামি হুদা সহ প্রতিষ্ঠানের 4 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তবে গণমাধ্যমের সামনে তারা পিকে হালদারের সাথে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন। কম্প্রিহেনসিভ অডিটই কিন্তু আসছে 1755 কোটি টাকার আর্থিক ঘাটতি আছে, আপনার প্রভিশন ঘাটতি আছে। এছাড়া আমাদের বোর্ডে প্রত্যেকটা বোর্ডেই কিন্তু অবজারভার থাকতেন। প্রথমে ছিলেন আমজাদ সাহেব, বাংলাদেশ ব্যাংকের জিএম, এবং এরপরে আহমেদ আলী সাহেব। আমাদের বোর্ডে অবজারভার ছাড়া কিন্তু কোনো বোর্ডে কোনো প্রপোজাল অ্যাপ্রুভ হওয়ার কোনো সুযোগ নাই। পলাতক পিকে হালদার ও তার সংশ্লিষ্টদের বিরুদ্ধে 3600 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে, যাদের মধ্যে অবন্তিকা বড়াল ও শঙ্খ ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে। পিকে হালদারকে গ্রেপ্তার করার জন্য ইন্টারপোলের মাধ্যমে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রত্যন্ত অঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট না থাকা ও ধীরগতি ডিজিটাল বাংলাদেশের পথে বড় বাধা। এছাড়া সেলফোনের ইন্টারনেট ব্যয়বহুল হওয়ায় অনেকেই তা ব্যবহার করতে পারেন না। এমন বাস্তবতা তুলে ধরে বিশেষজ্ঞরা বলছেন, মানসম্মত সেবা দিয়েও ইন্টারনেট ব্যয় কমানো সম্ভব। এজন্য দরকার অতি মুনাফার মনোভাব থেকে সরে আসা। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় ইন্টারনেট অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন বিটিআরসির তথ্য মতে দেশের 18 কোটি মানুষের 10 কোটি এখন ইন্টারনেট ব্যবহার করেন। আইএসপি ও পিএসটিএন ভিত্তিক গ্রাহক 80 লাখেরও বেশি। এছাড়া মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 9 কোটি। এর বাইরে ওয়াইমেক্স ব্যবহার করেন কিছু গ্রাহক। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী এখন গ্রামের বাড়িতে। সেখান থেকে অনেকে অনলাইনে ক্লাস করছে, আবার ফ্রিল্যান্সার সহ অনেককেই ঘরে বসে কাজ করতে
করতে হয়। করোনাকালে বাসা থেকে অফিস কার্যক্রম চলছে ব্যাপকভাবে, কিন্তু গ্রামে ব্রডব্যান্ড না থাকা ও গতি কম হওয়ায় অনেককেই মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে হচ্ছে। আমাদের ডাসারে যদি ব্রডব্যান্ড কানেকশন আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সবার জন্য সুবিধা হবে। ইন্টারনেট কিনে আমরা একটু সাশ্রয়ী হতে পারি, কিন্তু আসলে ওরকম হয় না, আমাদের অনেক খরচ হয়ে যাচ্ছে। ব্রডব্যান্ডের যে সংযোগগুলো আছে আমাদের মাঝে মাঝেই থাকছে না, এই আসছে এই চলে যাচ্ছে, এই অবস্থায় কাজ করা খুব দুরূহ হয়ে যাচ্ছে। জিবি ডাটার মূল্য বিবেচনায় বিশ্বে বাংলাদেশের অবস্থান 19। দেশে 1 জিবি মোবাইল ডাটার গড় মূল্য 60 টাকা, যেখানে ভারতের 8 টাকা। এমনকি দক্ষিণ এশিয়া ব্রডব্যান্ডের ক্ষেত্রেও বাংলাদেশে ইন্টারনেটের মূল্য বেশি। স্পিডটাকে এনশিওর করে ভলিউমটাকে আনলিমিটেড রাখা যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে ইউজেজের যে প্রাইসটা সেটা অনেক অ্যাফোর্ডেবল হয়ে আসছে। দেশের অনেক অঞ্চলে এখনো ব্রডব্যান্ড সংযোগ পৌঁছায়নি, আর ঢাকার বাইরে এর গতি অনেক কম। এছাড়া মোবাইল ইন্টারনেটের দামও অনেক বেশি। তাই কর্মসংস্থান তৈরি ও বৈদেশিক মুদ্রা অর্জন সহ দেশের আধুনিকায়নে ইন্টারনেটের দাম কমানোর বিকল্প দেখছেন না বিশ্লেষকরা। ক্রয়সীমার মধ্যে নিয়ে আসতে হবে ইন্টারনেটের মূল্য যেটি আছে সেটিকে। মোবাইলের মাধ্যমে যে ইন্টারনেট কানেকশন, সেই সেটাকে ফিক্সড ব্রডব্যান্ড কানেকশনে নিয়ে যেতে হবে। সেটা একটা দেশের ডিজিটালাইজেশনের জন্য গুরুত্বপূর্ণ। তথ্য প্রযুক্তির বৈদেশিক গতির সঙ্গে তাল মেলাতে দেশজুড়ে কম দামে দ্রুত গতির ইন্টারনেট নিশ্চিত করা তাগিদ বিশ্লেষকদের। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন 1 ঘন্টা বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো যা যা থাকছে। রাঙামাটিতে উইন্ডিজ সিরিজের ওয়ানডে দল ঘোষণা আজ। ভবিষ্যৎ বিবেচনায় তারুণ্যে আস্থা নান্নু বাশারের। ভোটে অনিয়ম হলে নির্বাচনী কর্মকর্তাদের হাত পা ভেঙে দেওয়ার হুমকি দিলেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা। বৃহস্পতিবার সকালে বসুরহাট রূপালী চত্বরে এক পথসভায় এই হুমকি দেন তিনি। কাদের মির্জা বলেন, নির্বাচনী দায়িত্বে থাকা কোনো কর্মকর্তা কোনো প্রকার অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তাদের ভোট শেষে ফিরে যেতে দেওয়া হবে না। হাত পা ভেঙে রূপালী চত্বরে ঝুলিয়ে রাখা হবে। এ সময় তিনি অভিযোগ করেন, প্রিজাইডিং ও পোলিং অফিসারদের বেশিরভাগ বিএনপি জামাতের সমর্থক। তাদেরকে কেন দায়িত্ব দেওয়া হলো প্রশ্ন তোলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা। এছাড়া বসুরহাটে ভোট বানচালের জন্য হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। কারো থেকে সুবিধা নিয়ে যদি জাল ভোট, কোন ভোটে অনিয়ম করেন, কোম্পানিগঞ্জের মাটি থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। স্পষ্ট বলে দিচ্ছি, মারিয়ালামুনি না ঠ্যাঙ্গের নিচে দি বাঙ্গি সুরি লটকা ঝুমুক এই রূপালী চত্বরে লটকানি হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের প্রচারণা। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, নানা প্রতিশ্রুতি দিয়ে করছেন ভোট প্রার্থনা। এবার সব কেন্দ্রেই ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ। তাই আগামী সোমবার থেকে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু করবে নির্বাচন কমিশন। চট্টগ্রাম নগরীর অলিতে গলিতে ঝুলছে পোস্টার। 27 জানুয়ারির নির্বাচন সামনে রেখে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। কাউন্সিলর থেকে মেয়র প্রার্থী সকলেই হাজির হচ্ছেন ভোটারদের কাছে। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। চট্টগ্রাম নগরীর এই চিত্র এখন প্রতিদিনের। মেয়র পদে এবার 7 জন প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যে। গেলবারের নির্বাচনে জলবদ্ধতা নিরসন মেয়র প্রার্থীদের প্রধান প্রতিশ্রুতি থাকলেও এবার বলছেন সন্ত্রাসমুক্ত নগরী, কর্মসংস্থান। শফিকুল ইসলাম, শফিকুল, আপনি জানাবেন যে আজকে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড করা হয়েছে এবং জনজীবনের প্রভাব কেমন পড়েছে? জি, শীতের জেলা পঞ্চগড়ে গত দুদিন ধরেই শুরু হয়েছে
মৃদু শৈত্যপ্রবাহ, এটি দ্বিতীয় দফার মৃদু শৈত্যপ্রবাহ। তার কারণ তাপমাত্রা গত দুদিন থেকে 8 থেকে 10-এর মধ্যেই বিরাজ করছে। তো আমি গতকালকে খবর নিয়েছি, গতকালকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.7 ডিগ্রি সেলসিয়াস। আজকে সকাল 9টায় আমি তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছেন মোহাম্মদ রাসেল শাহ, তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন আজকে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.7 ডিগ্রি সেলসিয়াস। তো তাপমাত্রা 8 থেকে 10-এর মধ্যে থাকলে সেটাকে সর্বনিম্ন তাপমাত্রা বলা হয়ে থাকে এবং সেটি মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। সেই হিসেবে পঞ্চগড়ে কিন্তু গত দুদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে। তো আমরা যেটি দেখছি আসলে ঘন কুয়াশা, বিকেলের পর থেকে পরদিন দুপুর 12টা পর্যন্ত কুয়াশা থাকছে। এই কুয়াশা সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশা হয়। ঘন কুয়াশার কারণে কিন্তু যান চলাচলও বিঘ্ন হচ্ছে। আমি সকালে খবর নিয়েছি যে পঞ্চগড় এবং ঢাকাগামী যেসব দূরপাল্লার যানবাহন রয়েছে সেই যানবাহনগুলো সময় মতো কিন্তু পঞ্চগড় পৌঁছাতে পারছে না। প্রত্যেকটা বাসেই আমি দেখেছি 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত কিন্তু বিলম্ব হচ্ছে পঞ্চগড়ে পৌঁছাতে। একই ঘটনা পঞ্চগড় থেকে যেসব যানবাহন ঢাকা যাচ্ছে। তো এই শীতের কারণে কিন্তু ট্রেন চলাচলও ঠিক সময় বেশি লাগছে, আমরা খবর নিয়েছি। আর আসলে শীতের কারণে দুর্ভোগ থাকে প্রত্যেক বছরেই, বিশেষ করে আমাদের এই উত্তরের জনপদ পঞ্চগড়ে কিন্তু শীতকালীন একটা দুর্ভোগ দেখা দেয়, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ না থাকলেও। সে কারণে দেখা যায় শীতের সময় যারা নিম্ন আয়ের মানুষ, রিক্সা ভ্যান চালক, যারা খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু আসলে দুর্ভোগ বেড়ে যায়। তার কারণ এই শীতের সময়ে মানুষ কিন্তু খুব বেশি দরকার ছাড়া রিক্সায় বা ভ্যানে তারা উঠে না। এই কারণে যারা রিক্সা ভ্যান চালিয়ে দিন যাপন করেন তাদের কিন্তু আয় অনেক কমে যায়, তারা অর্ধেকে আয় নেমে যায়। এমনি সাধারণত একজন রিক্সা চালক দেখা যায় যে প্রতিদিন গড়ে 600 টাকা বা 700 টাকা পর্যন্ত আয় করে থাকে, তাদের আয় 2 থেকে 300 টাকা পর্যন্ত। আর শীত এলেই কিন্তু শীতজনিত নানা রোগের প্রকোপ দেখা দেয়, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়া। তো আমি সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের যিনি আবাসিক চিকিৎসক রয়েছেন ডাক্তার সিরাজউদ্দৌলা পলিন, আমি তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে আসলে প্রতিদিনই শীতজনিত বিশেষ করে শিশু এবং বয়স্করা আক্রান্ত হচ্ছেন। আধুনিক সদর হাসপাতালের আউটডোরে এসে অসংখ্য রোগী চিকিৎসা নিয়ে যাচ্ছেন, তবে রোগী ভর্তির সংখ্যাটা কম। আর দুস্থদের মাঝে আসলে পঞ্চগড়ে অন্যান্য বছরের মতো এবারও বিভিন্নভাবেই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত 40,000-এর কাছাকাছি শীতবস্ত্র এবং শীতের কম্বল, সোয়েটার এসব বিলি করা হচ্ছে। এর বাইরেও কিন্তু প্রাথমিক পর্যায়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে 30 লক্ষ টাকা এই শীতের কম্বলের জন্য বরাদ্দ হয়েছে। আমি জেলা প্রশাসক ডক্টর সাবিনা ইয়াসমিনের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন এই 30 লক্ষ টাকা 5 উপজেলায় 5 লক্ষ টাকা করে বন্টন করেছে শীতের কম্বল কেনার জন্য। এই হলো পঞ্চগড়ের শীত নিয়ে সার্বিক পরিস্থিতি। পঞ্চগড় থেকে শীতের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু পার হতে প্রায় ঘটছে দুর্ঘটনা। 14টি বেইলি সেতুর সবকটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে সড়ক বিভাগ। তবে এখনও নতুন করে সেতু নির্মাণের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। সম্প্রতি কুতুবছড়ি সেতু ভেঙে পড়া আতঙ্কিত যাতায়াতকারীরা। 80-র দশকে রাঙামাটিতে নির্মাণ করা হয় 14টি বেইলি সেতু। কয়েক যুগ ধরে সেতুগুলো নাজুক অবস্থায় রয়েছে। বেইলি সেতুর কোনোটির পাটাতনের স্ক্রু খুলে গেছে, কোনোটির আবার পাটাতন ক্ষয় হয়ে পিচ্ছিল হয়ে গেছে। সেতু পার হতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা, এমনকি ঘটছে নিহতের ঘটনাও। এছাড়া সেতুগুলোতে ধারণ ক্ষমতা 10 টন হলেও অতিরিক্ত পণ্য বোঝাই যানবাহন চলাচল করছে। ব্রিজ এগুলি তো সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। এটা যখন বড় গাড়ি ওঠে এই সাইডে দেখা গেছে চাক্কা দুইটা এই সাইড উঠছে, ওই সাইডে একবার ডাউন হয়ে যায়। বড় গাড়ির জন্য যে ব্যবস্থাপনা আছে কিন্তু সেই তুলনায় মাঝখানের যে স্ল্যাবগুলো আছে ওগুলো একদম পিচ্ছিল হওয়ায় অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে বর্ষাকালে। সেতু ঝুঁকিপূর্ণ হলেও সাইনবোর্ডের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ভারী যানবাহন। ঝুঁকিপূর্ণ বেইলি সেতু চিহ্নিত করে গার্ডার সেতু নির্মাণের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা। এই জায়গাটায় যে নতুন ব্রিজটি হবে সেটি হচ্ছে 81 মিটার দৈর্ঘ্যের ব্রিজ। তো আমরা আশা করছি যে এই প্রকল্পটি খুব দ্রুতই পাশ হয়ে যাবে এবং তারপরেই আসলে সবগুলো ব্রিজই গার্ডার ব্রিজে রূপান্তরিত হবে। গত মঙ্গলবার পাথর বোঝাই একটি ট্রাক কুতুবছড়ি বেইলি সেতু পার হতে গিয়ে ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর থেকে রাঙামাটির সঙ্গে খাগড়াছড়ির সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে কয়েক হাজার মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে সালেহপুর ব্রিজে বড় ফাটল দেখা দিয়েছে। সেই সাথে ব্রিজটির এক পাশ অনেকখানি দেবে গেছে। এর কারণে ব্রিজের এক পাশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এতে সালেহপুর থেকে শ্যামলী পর্যন্ত দিনভর ছিল তীব্র যানজট। ব্রিজটি মেরামতে আরও 10 দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। মঙ্গলবার সাভারের আমিনবাজারের কাছে সালেহপুর ব্রিজে ধরা পড়ে ফাটল। এরপর ঝুঁকি বিবেচনায় ব্রিজের একপাশে যান চলাচল বন্ধ করে দেয়া হয়, আর এতে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে চলাচলকারীদের পড়তে হয় ভোগান্তিতে। বৃহস্পতিবার হেমায়েতপুর থেকে সালেহপুর ব্রিজ পর্যন্ত 6 কিলোমিটার ও আরিচাগামী লেনে সালেহপুর থেকে শ্যামলী পর্যন্ত সড়কের 13 কিলোমিটার অংশে দিনভর ছিল তীব্র যানজট। ঘন্টার পর ঘন্টা পথেই বসে থাকতে হয় যানবাহনের যাত্রী ও চালকদের। ভোগান্তি আরও বাড়ে সন্ধ্যার পর। সপ্তাহের শেষ কার্যদিবসের পর যারা বাড়ির পথ ধরছিলেন গাবতলীতে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয় তাদের। 3 ঘন্টা জামে ছিলাম। 3 ঘন্টা জামে থেকে আমি ঢাকায় কাজ করতে পারি নাই, জামিলাপুরে ছিলাম। এমনভাবে জাম, দুনিয়ার জাম, মানে আপনার সাভার থেকে ওই সিরিয়াল, মানে আমার 15-16 ঘন্টার মতন গেছে গা। মানিকগঞ্জ যাবে, এখন তো গাড়ি পাচ্ছি না, এর জন্য দাঁড়ায় রয়েছে। এই কষ্টটা আসলে সবাই উপলব্ধি করতে পারতেছি, এটা আসলে মেনে নেওয়া যায় না। সরকারের খুব দ্রুত একটা পদক্ষেপ নেওয়া উচিত। সড়ক ও জনপথ বিভাগ বলছে ব্রিজের একপাশ যান চলাচলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। ব্রিজটির সংস্কার কাজ শেষ হতে লাগতে পারে 10 দিন। ঝুঁকিপূর্ণ বৃষ্টি দিয়ে গাড়ি গেলে এটা পরবর্তীতে আরও পাবলিক ননসেন্স তৈরি হতে পারে। তো স্যাররা কাজ করছেন, আমাদের টিম কাজ শুরু হয়েছে, খুব তাড়াতাড়ি হয়তো আমরা এটা ঠিক করে গাড়ি শুরু করেছি। সালেহপুর ব্রিজ নির্মাণ হয়েছিল 70-এর দশকে। এর আয়ুষ্কাল ধরা হয়েছিল 50 বছর। সড়ক ও জনপথ অধিদপ্তর জানিয়েছে আগামী 3 মাসের মধ্যে সালেহপুরে আরেকটি 4 লেনের ব্রিজ নির্মাণের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা আরিচা মহাসড়কের হিমায়তপুরের সালেহপুর সেতুতে ফাটল দেখা দেয় মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। সংস্কারের জন্য সেতুটির 1 লেন বন্ধ থাকায় সড়কের 2 পাশে গাড়ির জট সৃষ্টি হয়েছে। সেখানে আছেন সহকর্মী খালেদ রায়হান, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রায়হান, সেতুটি মেরামতে কতদিন সময় লাগতে পারে, কর্তৃপক্ষ কি বলছে? দেখুন, মেরামতের জন্য যদি এটাকে মেরামত করা হয় তাহলে 2 থেকে 3 সপ্তাহ লাগবে এমনটি বলা হচ্ছে। কিন্তু মঙ্গলবার থেকে এখানে 1 লেনে যান চলাচল করলেও এখন পর্যন্ত কিন্তু সংস্কার কাজ শুরু হয়নি। আমি যদি একটু এখানকার চিত্র দেখানোর চেষ্টা করি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আরিচা থেকে ঢাকাগামী যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে বন্ধ করে রাখা হয়েছে। এবং এই যে জায়গাটি, এটা এখন পর্যন্ত আমরা এখানকার যারা হাইওয়ে পুলিশ রয়েছে তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি সাভারেরও কয়েক কিলোমিটার পর পর্যন্ত কিন্তু এই যানজটটি লেগে আছে। এবং এই জায়গাটিতে 10 মিনিট পর পর গাড়ি ছাড়া হচ্ছে এবং 2 মিনিটের জন্য ছাড়া হচ্ছে। এবং ঢাকা থেকে যে গাড়িগুলো আরিচাগামী সেগুলোকে একটু বেশি সময় ধরে দেয়া হচ্ছে। মূল যে বিষয়টি হচ্ছে এই যে সড়কটি, এই যে সেতুটি রয়েছে, যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম, এই সেতুটির আয়ুষ্কাল ধরা হয়েছিল 50 বছর। 70-এর দশকে করা হলে কিন্তু ইতিমধ্যে 50 বছর হয়ে গেছে। এখন কি সেতুটিকে আবার পুরোপুরিভাবে নতুন করে নির্মাণ করা হবে, নাকি এই সেতুটি আপাতত সংস্কার করে, যেহেতু সড়ক ও জনপথ বিভাগ বলছে তারা 4 লেনে নতুন একটি সেতু তৈরি করার কথা ভাবছে আগামী 3 মাস পর, সেই ক্ষেত্রে এটিকে এখনই ভেঙে কি 4 লেনে কাজ শুরু করবে নাকি এটিকে সংস্কারের কাজ শুরু করবে, সেটি নিয়ে কিন্তু একটি দ্বিধাদ্বন্দ্বতা রয়েছে। যার ফলে এখনও মঙ্গলবার থেকে এই সেতুটির ফাটল দেখা দেওয়ার পরও এই 3 দিনেও কিন্তু সেই অর্থে কাজ শুরু হয়নি। সকালবেলা সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি দল তারা ঘুরে গেছেন, বেলা 11টার দিকে তারা আবার আসবেন, এসে একটি সিদ্ধান্তে আসলে আসবেন যে তারা এই বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন। এটিকে তারা নতুন করে তৈরি করবেন নাকি যে ফাটলটি রয়েছে সেটিকে আপাতত মেরামত করে 3 মাসের জন্য করে তারপরে তারা কাজ করবেন। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি, যেই সিদ্ধান্তই হোক না কেন, দিন শেষে কিন্তু এই সাধারণ মানুষ যারা রয়েছেন, 2 পাশের যে সকল যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়ছেন। এখানে যেমনটি আমরা সেদিন বা গতকালের কথা যদি বলে শ্যামলী পর্যন্ত যানজট লেগে গেছিল, সেইটিকে মাথায় রেখে আজকে ঢাকা থেকে যেটি আরিচাগামী যাচ্ছে বাসগুলো বা পরিবহনগুলো, সেই রাস্তাটিকে কিন্তু একটু প্রাধান্য দেওয়া হচ্ছে যাতে ঢাকার মধ্যে যানজট কম লেগে থাকে। কিন্তু আরিচা থেকে যেই গাড়িগুলো ঢাকায় প্রবেশ করতে চাইছে সেখানে কিন্তু কয়েক কিলোমিটারে জ্যাম লেগে গেছে। এখানকার সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু বলছেন যে যেহেতু এটি আয়ুষ্কাল 50 বছর ছিল, সেহেতু 50 বছরের মধ্যে বা কবে নাগাদ এরকম সমস্যা হতে পারে, এই যে পর্যবেক্ষণ করা যে বিষয়টা, সেটি হয়তো করলে এই যে ফাটল সেটি হয়তো দেখা যেত না, বা ফাটল ধরার আগেই এই যে সমাধান সেটি হয়তো করা সম্ভব হতো। ঢাকা আরিচা মহাসড়কের হিমায়তপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। এলপি গ্যাসের আমদানি মূল্যে 25% ভর্তুকি দেওয়ার প্রস্তাব বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটির। পাশাপাশি সিলিন্ডার আলাদাভাবে না বেচে গ্যাসের দামের সঙ্গে সমন্বয় করার প্রস্তাব তাদের। আর এলপিজি ব্যবসা পরিচালনায় জ্বালানি বিভাগের লাইসেন্স দেওয়ার ক্ষমতা বাতিলের সুপারিশ ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের।
বৃহস্পতিবারের দাম নির্ধারণ নিয়ে গণশুনানিতে আসে এসব প্রস্তাব সুপারিশ। দেরিতে হলেও উচ্চ আদালতের নির্দেশনায় তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম বেঁধে দেওয়ার উদ্যোগ নিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এ নিয়ে গণশুনানিতে এসে জানুয়ারির জন্য 12 কেজির সিলিন্ডারের দাম সরকারি প্রতিষ্ঠান 700 আর বেসরকারি প্রতিষ্ঠানগুলো চাইছে 1373 টাকা। আমাদের যে প্রাইস আমরা ডিটারমাইন করে আজকে যেটা আমরা প্রস্তাব করেছি এবং এটা আমাদের প্রত্যেকটা কস্ট কম্পোনেন্টকে আমরা কগনিজেন্সি নিয়ে আমরা একদম ওপেন বুক হিসেবে আমরা টোটালটাকে আমরা প্লেস করেছি, যাতে করে এটা প্রপার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা ওই প্রাইসে আমরা রিচ করতে পারি। এর বিপরীতে এলপিজির দাম কমাতে প্রতিষ্ঠান পরিচালনার ব্যয়ে স্বচ্ছতা আনা, নিয়ন্ত্রক সংস্থার হয়রানি বন্ধ ও পরিবহন খরচ কমাতে নীতিগত সহায়তা দেওয়ার সুপারিশ করেন ভোক্তা প্রতিনিধিরা। এক একটা লাইসেন্সের 20টা জায়গায় 21 টাকা জায়গায় যাওয়ার অর্থটা কি? শুধু সময় ক্ষেপণ না, তাদেরকে অন্ধকারে পয়সাও দিতে হয়। জ্বালানি বিভাগ কর্তৃক প্রণীত এলপিজি গ্যাস অপারেশন লাইসেন্সিং নীতিমালা 2017 বাতিল এবং 2012 সালে বিআরসি কর্তৃক প্রণীত ভোক্তা পর্যায়ে পেট্রোলিয়াম পদার্থের মূল্যহার নির্ধারণ সংক্রান্ত 3টি প্রবিধানমালা গেজেটে প্রকাশ করার প্রস্তাব করা হলো। তবে সব পক্ষের প্রস্তাব পর্যালোচনা করে গ্যাস আমদানির মূল্যে ভর্তুকি ও আলাদাভাবে সিলিন্ডার বিক্রি বন্ধের সুপারিশ করে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি। 25% সাবসিডি সেটি আমরা বলেছি এটি ইম্পোর্ট পর্যায়ে, অর্থাৎ যা আমদানি পর্যায়ে এটি সাবসিডি হিসেবে প্রদান করা। পরে শিগগিরই এলপিজির দাম নির্ধারণ করে দেওয়ার কথা জানান বিইআরসি চেয়ারম্যান। প্রয়োজনে আরেকটি সংক্ষিপ্ত মত বিনিময়ের মাধ্যমে কমিশন সকলের সঙ্গে স্বল্প পরিসরে হলেও মত বিনিময়ের মাধ্যমে সকলের স্বার্থ সংরক্ষিত হয়, ভোক্তা সাধারণের স্বার্থ সংরক্ষিত হয় এমন ব্যবস্থায় একটি মূল্য নির্ধারণে আদেশ জারির ব্যবস্থা নেবে। শুনানিতে অংশ নেওয়া সব পক্ষের লিখিত বক্তব্য 21 জানুয়ারি পর্যন্ত গ্রহণ করবে এনার্জি রেগুলেটরি কমিশন। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 20 লাখ ছাড়ালো, আক্রান্ত 9,34,00,000-এর বেশি। একদিনে 15,000-এর বেশি মৃত্যুর সাক্ষী হয়েছে বিশ্ব, নতুন করে শনাক্ত 7 লাখের বেশি। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 2 লাখ, এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা 2,38,00,000-এর বেশি। নতুন 3,000-এর বেশি মৃত্যু নিয়ে প্রাণহানি 4 লাখের কাছাকাছি। নতুন এক প্রতিবেদন বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রতি 6 মিনিটে একজন করে করোনায় প্রাণ হারাচ্ছে। ক্যালিফোর্নিয়ায় দেখা দিয়েছে আইসিইউ শয্যা সংকট। যুক্তরাজ্যে 1248, জার্মানিতে 1088, ব্রাজিলে 1151 জনের প্রাণহানি হয়েছে। আফ্রিকায় 30 লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। 8 মাস পর চীনে প্রথম মৃত্যুর তথ্য মিলেছে। সংক্রমণ রোধে গাওচেং জেলার 20 গ্রামের 20,000 বাসিন্দাকে কোয়ারেন্টিনে পাঠিয়েছে সরকার। সংক্রমণ রুখতে শনিবার থেকে ফ্রান্সে চালু হচ্ছে 15 দিনের রাত্রিকালীন কারফিউ। ব্রাজিলে নতুন ধরনের ভাইরাস শনাক্তের পর দেশটি সহ লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ থেকে নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। চীনের তৈরি করোনা ভ্যাকসিন সিনোভ্যাকের প্রথম ডোজ নিয়েছেন তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আক্রান্ত ব্যক্তির শরীরে অন্তত 5 মাস পর্যন্ত প্রতিরোধ ক্ষমতা কাজ করে বলে জানিয়েছেন গবেষকেরা। যুক্তরাজ্যের পাবলিক হেলথ ইংল্যান্ডের এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। এতে বলা হয়, একবার কেউ করোনা আক্রান্ত হলে তার দেহে অন্তত 5 মাসের জন্য অ্যান্টিবডি কাজ করে। এরপর আবারও সংক্রমিত হওয়ার ঝুঁকি তৈরি হয়। তবে ওই সময় অ্যান্টিবডি তৈরি হলেও সেই ব্যক্তি ভাইরাস বহন এবং তা ছড়াতে সক্ষম থাকে। গত বছরের জুন থেকে নভেম্বরের মধ্যে যুক্তরাজ্য জুড়ে স্বাস্থ্যকর্মীদের উপরে চালানো গবেষণার ভিত্তিতে এই তথ্য জানানো হয়েছে। এই গবেষণার পর বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যারা 2020 সালের শুরুর দিকে মহামারীর প্রথম ধাপের সময় আক্রান্ত হয়েছিলেন, বর্তমানে তাদের আবারও আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বড় বাধা। করোনায় আক্রান্ত হয়েছেন ক্যারিবীয় ক্রিকেটার স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়রের শরীরে করোনা ধরা পড়েছে। তাকে হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে। ঢাকায় নামার পর প্রথম টেস্টে নেগেটিভ হয়েছিলেন ওয়ালশ, তবে দ্বিতীয় টেস্টে ধরা পড়েছে করোনা। উইন্ডিজ ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে টুইট বার্তাতে। পরপর 2 টেস্টে নেগেটিভ না আসা পর্যন্ত হোটেলবন্দি থাকতে হবে স্পিনারকে। ওয়ানডে সিরিজে আর খেলা হচ্ছে না তার। এতে স্পিন অ্যাটাকে আরও শক্তি হারালো জেসন মোহাম্মদের দল। গেল 11 দিনে 4 বার করোনা পরীক্ষা করাতে হয়েছে ক্যারিবিয়ানদের।
18 জানুয়ারি বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে অতিথিরা। 20 জানুয়ারি প্রথম ওয়ানডে মিরপুরে। মাশরাফি পরবর্তী ক্রিকেটে কেমন হবে বাংলাদেশ দল? নিউ নর্মাল ক্রিকেটে তামিমের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব। পছন্দের ফরম্যাটে ধারাবাহিকতার চ্যালেঞ্জ শুরু উইন্ডিজ সিরিজ দিয়ে। সেরা দল গঠনে নির্বাচকদের দায়িত্ব আরও বেশি। আজ ঘোষণা হবে ওয়ানডে দল। মুস্তাফিজ, রুবেল, তাসকিনের সাথে থাকছেন হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। স্পিন অ্যাটাকে সাকিবের সঙ্গী হবার অপেক্ষায় মেহেদী মিরাজ ও শেখ মেহেদী। বাংলাদেশে খুলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের দুয়ার। মধুর অপেক্ষা শুরু করে দিয়েছেন ভক্ত সমর্থকেরা। তবে সবার কাছে উইন্ডিজ সিরিজ রোমাঞ্চ নিয়ে আসেনি। নির্বাচক ম্যানেজমেন্টকে বেগ পেতে হয়েছে। দীর্ঘদিন পর গঠন করতে হয়েছে দল। ওপেনিংয়ে তামিমের সাথে লিটন, সাকিব ফিরছেন 3-এ, 4-এ মুশফিক, মিডল অর্ডারে মাহমুদুল্লাহ মিঠুন, লেট মিডল অর্ডারে সৌম্য, সৈকত, আফিফ। জায়গা হচ্ছে না দুই ওপেনার নাজমুল শান্ত ও মোহাম্মদ নাইমের। তবে টিকে যাবেন রাব্বি। সবচেয়ে বেশি হিসাব নিকাশ করতে হয়েছে স্পিন অ্যাটাকে, কারণ ঘরের মাঠে স্পিনই যে বাংলাদেশের বড় শক্তি। সাকিবের সাথে ওয়ানডে দলে কে কে থাকছেন? সবশেষ জিম্বাবুয়ে সিরিজে মিরাজ ঠিকঠাক পারফর্ম করতে পারেননি। অভিজ্ঞ তাইজুল 7 উইকেট নিয়ে রেসে এগিয়ে, তবে অ্যাকশন পরিবর্তন করে ঘরোয়াতে হতাশ করেছেন। আত্মবিশ্বাসী ব্যাটিং বোলিংয়ে জায়গা করে নিচ্ছেন শেখ মেহেদী। তাই তো সাকিবের সাথে 2 মেহেদীতে আস্থা। নেই মাশরাফি, নেই শফিউল। উইকেট থেকে পেসাররাও সাহায্য পেতে পারেন। সবকিছু বিবেচনায় দলে থাকবে পেসারদের আধিক্য, থাকবে নতুনত্ব। ইনজুরি থেকে পুরো ফিট সাইফুদ্দিন, দলে একমাত্র পেস অলরাউন্ডার। প্রথমবার ডাক পাচ্ছেন শরীফুল, দলে ফিরছেন তাসকিন। তবে হাতের অবস্থা ভালো না হলে কপাল পুড়তে পারে। অভিজ্ঞ মুস্তাফিজ, রুবেলের সাথে পঞ্চম পেসার হিসেবে থাকছেন এক টি-20 খেলা হাসান মাহমুদ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ শুরু হচ্ছে 44তম জাতীয় অ্যাথলেটিক্স। জেলা, বিভাগ, বিশ্ববিদ্যালয় সহ সার্ভিসেস টিমগুলোর মোট 450 অ্যাথলিট অংশ নিচ্ছে এবারের টুর্নামেন্টে। সাথে থাকছে 150 জন কর্মকর্তাও। 3 দিনব্যাপী এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা 2টি গ্রুপে 36টি ইভেন্টে লড়বে। এর মধ্যে পুরুষদের 22টি ও নারীরা অংশ নেবে 14টি ইভেন্টে। তবে বঙ্গবন্ধু নামে টুর্নামেন্ট হলেও এখনও পাওয়া যায়নি স্পন্সর। ফেডারেশনের নিজস্ব তহবিল থেকে প্রায় 18 লক্ষ টাকা খরচে আয়োজন করা হচ্ছে। ইলেকট্রনিক টাইম আউট নিয়েও রয়েছে জটিলতা। আর প্রিমিয়ার লিগ ফুটবল চলায় আয়োজন কিছুটা বাধাগ্রস্ত হবে বলে দাবি অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মিন্টু। ভোরবেলা এসে আমাদের যে ফার্স্ট ইভেন্টটা থাকবে, হার্ডেস্ট যদি থাকে, এগুলি সব সেট আপ থাকে। তো আমাকে আবার টানা হেঁচড়া করলে আমাদের এই লোক বল নেই, এটা অনেক কিছু মেজারমেন্ট আছে, এগুলি মেজারমেন্টগুলি আবার পুনরায় করতে হয়। তো আমার এটাই রিকোয়েস্ট ছিল যে আমরা তো বছরে কয়েকটা দিন আমরা অ্যাথলেটিক্স এখানে করি, সারা বছরই ওনারা খেলেন এবং ওনাদের কমলাপুর স্টেশন আছে, এছাড়াও জেলা বিভিন্ন জায়গায় ওনারা করতে পারেন। আর 3 দিন ইন্টারন্যাশনাল এটা মিট ছিল না, ওনারা একটা সমন্বয় করতেই পারতেন। এই ছিল সকাল 9টায় বিরতিহীন সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, টুইটার ও ইউটিউবে।